One eternity later. এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? মাইসেলফ সানি ওরফে ইলেকট্রিক মিস্ত্রি অসিন্দে না নে ভাই, অন্য আলাপ বাদ দিয়ে কাজের কথায় আসি। আমাদের মধ্যে অনেকে আছে যারা দৈনন্দিন কাজকর্মে ল্যাপটপ ব্যবহারে অভ্যস্ত। ধরলাম কাজকর্মে ব্যবহারের জন্য আপনার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপ দিয়ে শান্তি মতন প্রয়োজনীয় কাজকর্ম চালাই যায়। ভালোই চলতেছিল, ভালোই, কিন্তু প্রবলেম হইতেছে কয়েকটা কি বা বোতাম যাই বলি না কেন, তা অটো ক্লিক হইতেছে অথবা কোনো ক্লিকই কাজ করতেছে না। হ্যাঁ, প্রবলেম হইতেছে এই কিবোর্ড। আর আপনি এখন রিয়েলিটি মাইনে নেন যে আপনার ল্যাপটপের কিবোর্ড হুট করে মরে গেল। হায় হায় ওস্তাদ কাম হয়ে গেছে ছাড়া এ বড়দা সিনুটা রে। ওল্ড মডেলের ল্যাপটপে টপ মাউন্টেড কিবোর্ড চেঞ্জ করা ছিল খুবই সহজ। জাস্ট স্ক্রু ড্রাইভার দিয়ে দুই জায়গায় খোঁচা দেওয়ান আর রিবনের জাম্পার খুলে ফেললেই সহজেই ডিসকানেক্ট হয়ে যেত। বাট 6th জেনারেশনের পর থেকে অধিকাংশ ল্যাপটপগুলোর কিবোর্ড চেঞ্জ করাটা একটু বেশি ক্রিটিক্যাল। মোস্ট অফ দ্য ল্যাপটপে ইন্টিগ্রেটেড কিবোর্ড ব্যবহার করা হচ্ছে ল্যাপটপগুলো আরও স্লিম ও আউটলুকে প্রিমিয়াম ভাবসাব বাড়ানোর জন্য। ইন্টিগ্রেটেড কিবোর্ড হওয়ার কারণে কিবোর্ড চেঞ্জ করার জন্য আপনাকে ল্যাপটপটি ফুল ডিসঅ্যাসেম্বলি করে নিতে হবে। তো চলেন স্টেপ বাই স্টেপ প্যারাময় কাজ শুরু করে দিই। শুরুতে ব্যাটারি এবং সিডি রুম খুলে নিলাম, এরপর ব্যাক পার্টের সব স্ক্রু খুলে নিলাম। ব্যাক পার্টটি খুলে ফেলার পর হার্ড ড্রাইভ এবং কানেক্টিং রিবন সহ সাব মাদারবোর্ডটা খুলে নিব। এরপর স্টেরিও স্পিকার দুটি খুলে ফেলব, সেই সাথে মাদারবোর্ডের সবগুলো স্ক্রু। ওয়াইফাই কার্ড খোলার আগে এর অ্যান্টেনা কেবল খুলে নিতে হবে। এরপর ওয়াইফাই কার্ড। ডিসপ্লে রিবন খোলার সময় খুব সাবধানে খুলতে হবে, যদি কোনো কারণে রিবনের জাম্পার সকেট ভাঙে তখন আবার নতুন ক্যাচাল বাইরে যেতে পারে, সো একটু সাবধান থাকা ভালো। এখন সিপিইউ ফ্যানটাকে ডিসকানেক্ট করে নেব। নেক্সট হচ্ছে কিবোর্ড মাউস প্যাডের রিবন। এখানে একটু সাবধানে, কারণ রিবনের হেড বা শুরুর অংশে নীল রঙের যে সাপোর্টিং প্লাস্টিক প্যাডটি আছে এটা খুলে গেলে আবার কাজ আরও বাড়বে, সুতরাং খুব সাবধানে খুলতে হবে এই রিবনটি। আপাতত কুলিং ফ্যান আর মাদারবোর্ডটা সেফ জোনে সরিয়ে রাখলাম। এখন ল্যাপটপের হিঞ্জ বা গার খোলার পালা। বলে রাখা ভালো, দুই হিঞ্জের পাশ দিয়ে দুই ধরনের ওয়্যার দেখা যায়, এক পাশ দিয়ে ওয়াইফাইয়ের, আরেক পাশ দিয়ে ডিসপ্লের। এখন আমি ওয়াইফাইয়ের ওয়্যারটা খুলতেছি। ডিসপ্লের ওয়্যারটা বেশি পেঁচানো থাকে না, সো খোলাখুলির ঝামেলা কম। আর এরই মাঝে আমাদের ল্যাপটপটির ডিসপ্লে ইউনিটটি আলাদা হয়ে গেল। এই অংশে আপাতত কোনো কাজ নেই, এটাকেও আমরা একটি সেফ জোনে সরিয়ে রাখলাম। কাজ মূলত এই পার্টটিতে। শুরুতেই কিবোর্ডের নিচের যে ব্যাক শিলটি আছে এটা খুলে নিব। এটা কোনো হিট বা টুলস দিয়ে না খুলে হাত দিয়ে হালকা হালকা টান দিয়ে খোলাটা ভালো। এর কারণটা একটু পরেই ব্যাখ্যা করতেছি। কিবোর্ডের ব্যাক শিলটা খোলার সময় আমার করা একটা মিস্টেক আমি খেয়াল করতে পারলাম। আমি ওয়্যার সহ চার্জিং পিনটা খুলিনি, আগে এটা খুলি। লেখাপড়া কিছুই শিখলো না, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ব্যাকশিলটা সাকসেসফুলি রিমুভ হয়ে গেল। এখন ঠিক আগেরই মতো কোনো প্রকার হিট বা টুলস দিয়ে না খুলে হাত দিয়ে হালকা হালকা টান দিয়ে কিবোর্ডটা খুলবো। তবে সাবধান, বেশি প্রেসার দেওয়া যাবে না, নইলে কিবোর্ডের কি গ্রিডের প্লাস্টিক বডি থেকে ভেঙে যেতে পারে। এই মুহূর্তে কিবোর্ডটাও সাকসেসফুলি রিমুভ হয়ে গেল। এখন আমরা সোল্ডারিং আয়রন অন করে নিলাম। আমি সিল মাইরা দিমু। আমার হাতে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ একটা কিবোর্ড। এটাকে এখন সঠিক অ্যালাইনমেন্টে বসিয়ে নিচ্ছি। এরপর সোল্ডারিং আয়রনের হিট দিয়ে কিবোর্ডের চারপাশে প্লাস্টিকের বেজ লকগুলোকে শক্ত করে বসিয়ে দিচ্ছি। প্রিভিয়াসলি আমি বলেছিলাম হিট বা কোনো ধরনের টুলস দিয়ে কিবোর্ডটি না খুলে হাত দিয়ে হালকা হালকা করে টান দিয়ে খোলাটা ভালো। যে কারণটা তখন বলিনি সেটা এখন বলতেছি। হিট বা টুলস দিয়ে খুললে যে ব্যাপারটা ঘটতো, এই যে কিবোর্ডের চারপাশে প্লাস্টিকের বেজ লকগুলো আছে এগুলো এমনভাবে গোড়া থেকেই ভাঙতো, যার ফলে নতুন কিবোর্ড বসাইতে এই বেজ লক ছোট হয়ে যেত। ফলস্বরূপ 3D প্রিন্টার বা বডি প্লাস্টিক দিয়ে আবার বেজ লক তৈরি করে নেওয়া লাগতো। আর এখন সহজেই বেজ লক পর্যাপ্ত পরিমাণে আছে। আর ওই অংশে আমি সোল্ডারিং আয়রন দিয়ে হিট দিচ্ছি, সাথে ফিঙ্গার দিয়ে প্রেস করতেছি।
কিবোর্ড বসানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখতে হবে, কিবোর্ডের বেজ লক লাগানোর পরে যেন কিবোর্ডের কি ব্যালেন্সের অ্যালাইনমেন্ট সমান থাকে। তো এখন কিবোর্ড অ্যাসেম্বলি করা হয়ে গেল, এখন ব্যাক শিলটাকে একই প্রসেসে অ্যাসেম্বলি করতে হবে। কিবোর্ডের কি ব্যালেন্স এবং কিবোর্ডের অ্যালাইনমেন্ট যাতে করে সমানভাবে থাকে এর জন্য আমি কিবোর্ডের ব্যাক শিলটার চারপাশে স্ক্রুগুলি টেম্পোরারি লাগিয়ে নিলাম। সাবধানে খোলার পরেও কিছু কিছু বেজ লক খুব বেশি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে এক্সট্রা কিছু বডির প্লাস্টিক দিয়ে হিট দিলেই সহজে এটি কানেক্ট করা পসিবল, বাট এটা যত কম করা যায় ততই ভালো। এই প্রসেসে কিবোর্ডের লক মজবুত হয় না। ফাইনালি কিবোর্ডের ব্যাক শিলটার অ্যাসেম্বলি করা হয়ে গেল। ওয়্যার সহ চার্জিং পিনটা এখন বসিয়ে নিচ্ছি। এরপর মেইন বডি পার্টটাকে ডিসপ্লে ইউনিটের সাথে অ্যাটাচ করে দিচ্ছি, সেই সাথে হিঞ্জ দুটাকে স্ক্রু দিয়ে এই অংশের সাথে অ্যাসেম্বলি করে নিলাম। এখন আমি মেইন বডিতে মাদারবোর্ড সহ বাকি কম্পোনেন্টসগুলো একে একে যুক্ত করে নিব। প্রথমে এই মাদারবোর্ড, এরপর সিপিইউ কুলার, দেন ওয়াইফাই কার্ড উইথ ওয়াইফাই অ্যান্টেনা। এখানে যদি আপনি মনের ভুলে ওয়াইফাই অ্যান্টেনা কানেক্ট না করেন, ফুল অ্যাসেম্বলির পরে দেখবেন যে আপনার ল্যাপটপে ওয়াইফাই সিগন্যাল পায় মাত্র 1 দাগ। দুনিয়ার সব কাজ কাম করার পরে এখানেই আইসা অনেকেই মনের ভুলে ওয়াইফাই অ্যান্টেনা কানেক্ট করতে ভুলে যায়। ফাইনালি এখন কিবোর্ড আর টাচপ্যাডের রিবনগুলোকে কানেক্ট করি, সেই সাথে ল্যাপটপটির হার্ড ড্রাইভ। নাও সেম এজ বিফোর, পূর্ববর্ণিত সমমর্যাদায় সাব মাদারবোর্ডটাকেও লাগানো যাক। অবশেষে ব্যাক পার্টে ডাকনা বন্ধ করে স্ক্রু মারার কাজের দিকে অগ্রসর হইলাম। আমি তো ভুলেই গেছিলাম এই ল্যাপটপের সাথে সিডি রুমও আছে, তাইলে ওরেও লাগানো যাক। আমি সিল মাইরা দিমু। সর্বশেষে টেস্টিং এর কাজ শুরু। তো আগে আমরা ল্যাপটপটাকে অন করে নেই। এখন জাস্ট ওয়েব ব্রাউজারে অনলাইন কিবোর্ড টেস্টার লিখে সার্চ করে নিলাম। অনলাইনে অনেকগুলো কিবোর্ড টেস্টার আছে, এর মধ্যে চট করে যে কোনো একটাই ঢুকে গেলাম। কিবোর্ডের সবগুলা কিতে বা বোতামে একটা করে গুতা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ পারফেক্ট, সব ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আজকের মতো কাজ এখানেই শেষ। ভালো লাগলে লাইক শেয়ার দেন, আর ওই যে ইউটিউব না ইউটিউব ওইটা সাবস্ক্রাইব করেন। আজকের মতো বিদায়, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। আমি আইতাছি 5 মিনিটের মধ্যে আইতাছি।